ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে উত্তপ্ত হয়ে উঠল সংসদ। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এমন অভিযোগে তীব্র আপত্তি জানান বিরোধী দলের সদস্যরা। রাতে জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যাবলী শুরুর আগে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এছাড়া মক্কা চুক্তিতে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ নিশ্চয়ই ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিত হাসনাত। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সূচনা লগ্নে বৃহস্পতিবার বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। শুরুতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংসদ ও ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানান স্পিকার। আমি প্রত্যাশা করি তার নেতৃত্বে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের মর্যাদা। সংসদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত প্রতিরক্ষা জোটকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। তবে এ জোটে বাংলাদেশের যোগদানের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি বলেও জানান তিনি। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আমরা এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। সংসদে পুলিশের নতুন নিয়োগের তথ্যও সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, বাংলাদেশ পুলিশে নতুন করে 4000 নিরস্ত্র উপপরিদর্শক, 400 সার্জেন্ট এবং 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। পুলিশের জনবল বৃদ্ধি সংক্রান্তে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা নিম্নরূপ: নতুন 4000 এসআই নিরস্ত্র পদ সৃজন, নতুন 400 সার্জেন্ট পদ সৃজন এবং নতুন 10,000 কনস্টেবল পদ সৃজন। উল্লেখিত পদসমূহ সৃজিত হলে রংপুর জেলাতেও জনবল বৃদ্ধি পাবে। সংসদে হট্টগোল দেখা দেয় কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্ন নিয়ে। হাসনাত আবদুল্লাহর প্রশ্ন বুঝতে পারেননি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, স্পিকার, এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে? এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি। এরপরে সংসদে হট্টগোল শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানানো হয় বিরোধী দলের পক্ষ থেকে। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এটা হওয়া উচিত না। উনি এই পল্টন আজকে নতুন করে বলেন নাই, হিট দিয়ে কথা বলেন নাই। আজকে আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করতে হবে। যদি এইটুকু করে আমরা বসবো, না হইলে এখানে বসা অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই উঠে না। মানে আমার যে শব্দ চয়নে তাদের আপত্তি, আমি সংক্ষেপে বলেন, জবাবটা আমি দিতে পারবো। আপনি জবাব দেন। আমি মিন করেছি এটা জাতীয় সংসদ। মাননীয় সদস্য সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকি। নেপালে ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা এবং প্রয়াত সংসদ সদস্যদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও রাষ্ট্রের কল্যাণের সম্পূর্ণ দল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলে জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে আয়োজিত প্রথম দরবারে কথা বলেন তিনি। এ সময় বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। জেমিন আফরাদের রিপোর্ট। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতির প্রথম দরবার। দরবারে রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করে সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষে পরিণত হয়েছেন এবং দল নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করে যাবেন। আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি এবং আমার জন্য কোনো
রাগ বিরাগ অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের দেশ ও জনগণের প্রতি গভীর ভালোবাসা, সম্মান ও রাষ্ট্রের প্রতি আনুগত্য বজায় রেখে আন্তরিকতা, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। সকল কাজে নিষ্ঠা, আন্তরিকতা, পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে সততার সর্বোচ্চ মান বজায় রেখে জন আস্থা অর্জন করতে হবে। আরেকটি জিনিস আমাদের অত্যন্ত সততার সঙ্গে পালন করতে হবে, তা হচ্ছে বঙ্গভবনের আভ্যন্তরীণ তথ্য, দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে রাষ্ট্রপতির একমাত্র লক্ষ্য। দায়িত্ব পালনে কারো প্রতি কোনো রাগ অনুরাগ থাকবে না বলেও জানান তিনি। এবং নিয়মিত নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সুন্দর চরিত্র গঠনে সচেষ্ট থাকব। আফরাদ জামিন, গ্রিন নিউজ, ঢাকা। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। তবে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তা অক্টোবর পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, কমিশনের লক্ষ্য বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট সম্পন্ন করা। সিসি বলেন, আসন্ন পাবলিক পরীক্ষা, দুর্গাপূজা ও অন্যান্য সামাজিক ধর্মীয় উৎসব বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করতে হবে। নভেম্বরে বার্ষিক পরীক্ষা শেষ করা বা সময়সূচি সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে ইসি। পরীক্ষা সমন্বয় করা গেলে ডিসেম্বর থেকে ভোট আয়োজন সম্ভব হবে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সর্বজন গ্রাহ্য করতে সহযোগিতা চেয়েছে কমিশন। ইউনিয়ন পরিষদ তো ঠাকুরগাঁও আছে, সেটা ক্লেট যাতে না হয় সেটা ইনশিওর করে আগাতে হচ্ছে আমাদেরকে। স্থানীয় সরকার নির্বাচনটাও আমরা ভেরি প্রফেশনালি, ইন এ ভেরি ক্রেডিবল ম্যানার আমরা করতে চাই এবং ওনার জন্য এই ব্যাপারে ওনার সহায়তা চেয়েছি আমরা। বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এ আগ্রহের কথা জানান। বিস্তারিত আহসান হাবিবের রিপোর্ট। সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জানান, কড়াইল, মহাখালী ও গুলশান বস্তিতে বহুতল ভবন নির্মাণের জন্য চীনের কাছে 10,000 কোটি টাকার আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। ঢাকা 17 নির্বাচনী এলাকায় যে 3টি বস্তি রয়েছে, কড়াইল, সাততলা বস্তি এবং ভাসানটেক, এই ব্যাপারে আমরা একটা প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে, মানে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা, যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি। এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তো সে ব্যাপারে মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে ওই প্রস্তাবটি বিবেচনার জন্য উনি বলেছেন এবং প্রাথমিকভাবে তারা সম্মতি হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহ ও ব্যবস্থাপনা সহ বেশ কিছু বিষয়ে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে তারা ওখান থেকে দিবেন, মানে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক উচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়াও রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে বলে জানান তিনি। Honorable Prime Minister, very successful visit, a landmark visit. We issued a joint communique. We decided to build China-Bangladesh community for shared future in the new year. It is new definition for China-Bangladesh cooperation. So under this framework, we are moving forward in cooperation in all the area.
especially economic cooperation. দুদেশের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা ও কাজ চলছে বলে জানান ইয়াওয়েন। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা। মহেশখালীর ভাসমান টার্মিনালে ফিরেছে এলএনজি বাহী জাহাজ, যা থেকে সামিট পাওয়ারের টার্মিনালে এলএনজি সরবরাহ শুরু হয়েছে। এতে কাটতে শুরু করেছে গ্যাস সংকট, সেই সাথে কমবে বিদ্যুতের সংকটও। আরও জানাচ্ছেন কামরুল হাসান। দেশীয় সামিট ও আমেরিকান এক্সিলারেট টার্মিনাল থেকে 750 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছিল। দুটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পাওয়া যায় কম বেশি 1100 মিলিয়ন ঘনফুট। এলএনজি আমদানির দায়িত্বপ্রাপ্ত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ জানায়, গ্রিস পতাকাবাহী মারান গ্যাস আরামগোস তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে বুধবার সকালে বঙ্গোপসাগরে আসে। বিকেল থেকেই শুরু হয় সরবরাহ। এর আগে গত শনিবার আসা আরেকটি এলএনজিবাহী জাহাজ দিয়ে চালু হয় এক্সিলারেট টার্মিনাল। তবে শিডিউল অনুযায়ী পরবর্তী জাহাজ আসতে দেরি হয় সামিটে এলএনজি সরবরাহ কমিয়ে দেওয়া হয়। প্রায় 550 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা সম্পন্ন এই টার্মিনাল থেকে সবশেষ 180 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছিল। নতুন জাহাজ আসায় সেখান থেকে গ্যাস সরবরাহ বাড়ছে। বুধবার রাত থেকেই সক্ষমতার পুরোটাই সরবরাহ করার কথা সামিটের। দেশে গ্যাসের ঘাটতি পূরণে 2018 সাল থেকে এলএনজি আমদানি শুরু হয়। মহেশখালীতে আমদানি করা এলএনজি সরবরাহের দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির, অন্যটি দেশীয় কোম্পানি সামিটের। গত 21 জুলাই অগ্নি দুর্ঘটনার পর এক্সিলারেট এনার্জি টার্মিনালটি বন্ধ হয়ে যায়। বর্তমানে দিনে গ্যাসের চাহিদা 3800 মিলিয়ন ঘনফুট। সর্বোচ্চ 2700 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এর মধ্যে এলএনজি সরবরাহ করা হতো 1050 মিলিয়ন ঘনফুট, বাকিটা দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন করা হয়। সামিট থেকে পুরোদমে সরবরাহ শুরু হয়, চলমান গ্যাস সংকটও কাটতে শুরু করেছে। সেই সাথে বিদ্যুতের সংকটও কমবে। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। রংপুরের 4 খুনের ঘটনায় পুলিশের স্ববিরোধী বক্তব্যে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ফলে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবিতে পথে নেমেছেন নগরবাসী। পুলিশ বলছে, দ্রুততম সময় নিরপেক্ষভাবে শেষ হবে তদন্ত। রংপুর থেকে জুলফিকার জুয়েলের রিপোর্ট। গত 22 আগস্ট শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়ার বাড়ি থেকে উদ্ধার করা হয় গণপতি, স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুষের মরদেহ। হত্যার কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে বলা হয় হত্যার নেপথ্য কারণ ডাকাতি। এর কয়েক ঘন্টা পর মহানগর পুলিশ কমিশনার জানান, বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় 4 জনকে হত্যা করা হয়। পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। আমরা এই খুনি দুজনেই পেয়েছি, তাদের স্বীকারোক্তি আমাদের দুজনে অ্যারেস্ট হয়েছে। সকাল 10টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তার 2 আসামি মাদকাসক্ত কিনা তা নিশ্চিত করতে তাদের ডোপ টেস্টের উদ্যোগ নেওয়া হচ্ছে। 2 জন অভিযুক্ত অ্যারেস্ট আছে, সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস। তাদের ডোপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া, এগুলা আমাদের আন্ডার প্রসেস। এগুলা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে একটু টেকনিক্যাল কাজ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এগুলো করতে হয়, সেই প্রসেসগুলো আমাদের চলতেছে। পুলিশের এমন বক্তব্যে নানা প্রশ্ন উঠেছে জনমনে। নৃশংস এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও প্রভাবশালী চক্র জড়িত থাকতে পারে দাবি করে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থী ও নাগরিক সমাজ। এটা একটা গভীর ষড়যন্ত্র। 2 জন কেমন 4 জনকে মারে, তারপরে সারা রাত বসিয়ে ওখানে খাইছে, অপেক্ষা করছে, আবার সকালবেলা নাটক সাজিয়া বাইরে হয়ে গেছে খাওয়া দাওয়া করে। আমরা মনে করছি যে এর পেছনে হয়তো প্রকৃত অন্য কোনো ঘটনা থাকলেও থাকতে পারে। দৃষ্টকাল পর্যন্ত চালিয়ে যাব, যতদিন না পর্যন্ত আমরা আমাদের স্যারের খুনির আমরা যে সাজা পাওয়ার কথা সেটা যদি আমরা না পাই। নিহতদের 4 জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানান ময়না তদন্তকারী চিকিৎসক। পাওয়া যায়নি ধর্ষণের কোনো প্রমাণ। গলাতে আমরা সবগুলিতেই দাগ পেয়েছি, কোনোটার বুকে আঘাত আছে, মাথায় আঘাত আছে, তবে সেগুলি মৃত্যুর জন্য যথেষ্ট না। আমরা সেজন্য আমাদের হচ্ছে গলার ফাইন্ডিংসটাই আমরা বেশি পেয়েছি এবং আমরা মনে করছি যে শ্বাসরুদ্ধ করেই হত্যা করা হয়েছে। স্বচ্ছ তদন্তের মাধ্যমে মামলার প্রতিবেদন দেয়া হবে বলে জানায় পুলিশ। এটা নিয়ে আমরা উদ্ঘাটন করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে এটার চার্জশিট আমরা দিব, পুলিশ রিপোর্ট দিব, দিয়ে যাতে তাদেরকে
উপযুক্ত শাস্তি বিধান করা যায়, এটা আমরা নিশ্চিত না করা পর্যন্ত থামব। হত্যার দায় স্বীকার করে ইতিমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বন্ধু সীমান্ত দাস। দ্রুত এই হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে মৃত পরিবারটির স্বজন ও নগরবাসী। জুলফিকার জুয়েল, গ্রিন নিউজ, রংপুর। চার খুনের ঘটনায় এখনও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হয় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রকৃত কারণ উদ্ঘাটন করতে না পারা সরকার ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। অতীতে দেশের গোয়েন্দা সংস্থাগুলো আলোচিত বহু ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হলেও রংপুরের এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি আনতে পারেনি। সরকারি মন্ত্রীরা ভালো বা মন্দ কী কাজ করছে তা তুলে ধরতে ছায়া মন্ত্রিসভার প্রস্তুতি চলছে। আমাদের দুঃখ সমবেদনা এবং হত্যাকাণ্ডের রুট এবং কারণ উদ্ঘাটন করতে না পারায় সরকার এবং গোয়েন্দাদের ব্যর্থতার প্রসঙ্গে আমরা উদ্বেগটা প্রকাশ করলাম। আপাতত এর চেয়ে আমাদের বলবার মতো তথ্য আমাদের হাতে নেই। তো আমরা মনে করি ছায়া মন্ত্রিসভার যে দায়িত্বটা সরকারিভাবে এখানে সেই প্রভিশন না থাকলেও আমরা এই দায়িত্বটা আমরা পালন করে সরকারকে সব ভালো কাজে সাহায্য করতে চাই, সব মন্দ কাজের প্রতিবাদ এবং বাধা দিতে চাই। সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া 9 জনের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 340 ফ্লাইটে মরদেহগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে স্বজনদের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে স্বজনেরা মরদেহ নিয়ে নিজ নিজ এলাকায় যাবেন। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 7 জন, নাটোরের নলডাঙ্গার 1 জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার 1 জনের মরদেহ দেশে আসে। এই দেশের সন্তান এবারে নেপালে মানবিক বিপর্যয়ের খবর। নেপালে ভূমিধসের পরে ভয়াবহ বন্যায় 359 জন বিদেশি নাগরিক সহ শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে দেয়া এক বিবৃতিতে নেপাল পর্যটন বোর্ডের মুখপাত্র সুনীল শর্মা তথ্য নিশ্চিত করেছেন। মোর্শেদা খান লিপির ডেস্ক রিপোর্ট। বিভিন্ন দেশের সরকারের দেয়া তথ্য ও নেপাল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়া বিদেশি নাগরিকদের সিংহভাগই বিভিন্ন পর্যটন স্পট ও তীর্থযাত্রা গিয়ে আটকা পড়েন। নিখোঁজদের তালিকার শীর্ষে রয়েছে ভারত। তিব্বতের কৈলাস পর্বতে তীর্থযাত্রায় যাওয়ার পথে অন্তত 133 জন ভারতীয় নাগরিক বন্যা কবলিত হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এছাড়া ইতালির 90 জন, ইউক্রেনের 53 জন, যুক্তরাষ্ট্রের 47 জন এবং অস্ট্রেলিয়ার 34 জন নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ তালিকায় থাকা অন্যান্য দেশের মধ্যে দক্ষিণ কোরিয়ার 9 জন, রাশিয়ার 4 জন, বেলজিয়ামের 3 জন এবং পর্তুগালের 2 জন নাগরিক রয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করা হলেও প্রতিকূল আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এর আগে নেপালের পর্যটন মন্ত্রণালয় জানায়, বন্যা কবলিত অঞ্চলে অন্তত 403 জন পর্যটক আটকা পড়ে নিখোঁজ রয়েছেন, যার মধ্যে 341 জনই বিদেশি নাগরিক। নেপাল পুলিশের মুখপাত্র আবির নারায়ণ কাফলে জানিয়েছেন, দুর্গম অঞ্চলে উদ্ধার তৎপরতা চালানোর সময় তাদের 28 জন পুলিশ সদস্য ও বন্যা কবলিত হয়ে নিখোঁজ হয়েছেন। এদিকে সীমান্তের অন্যদিকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জাইরোং কাউন্টিতেও বন্যায় চরম আঘাত হেনেছে। চীনা কর্তৃপক্ষের বরাতে সিসিটিভি জানিয়েছে, সেখানে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে এবং 265 জন নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন। প্রাকৃতিক এই বড় বিপর্যয়ের মুখে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং উদ্ধার অভিযানে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক। তীব্র লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন আলু ব্যবসায়ীরা। বিদ্যুৎ সংকটে নষ্ট হচ্ছে হিমাগারের সংরক্ষিত আলু। সংকট সমাধানে জেনারেটরের আশ্রয় নেয় বাড়ছে খরচ। এতে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। রাজশাহী নাটোরের প্রতিনিধির প্রতিবেদন জানাচ্ছেন রত্না জামান।
হিমাগারে ভাড়া দিয়ে আলু সংরক্ষণের পর বছরের এই সময়ে এসে দাম কমে যাওয়ায় বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা। এর মধ্যে তীব্র লোডশেডিংয়ে হিমাগারের সংরক্ষণ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ আলু। অসময়ে গজিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বীজ আলুসহ খাবার আলুও। ফলে লোকসান গুনতে হচ্ছে নাটোরের ব্যবসায়ী ও কৃষকদের। লোডশেডিংয়ের কারণে আলুতে হালকা কুশি বেরিয়েছে। তো এই লোডশেডিংয়ের কারণে তো এমনি আলু বাজার কম, তো আমাদের তো আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যে দামে কিনছি তার অর্ধেক দামও নাই, তাহলে আমরা কোলেস্টোর ভাড়া কি করে দেবো, আর আমরা আলুগুনা কেমন করে বাইর করবো? কারেন্টের সমস্যার কারণে কোলেস্টোরের মালেও সমস্যা দেখা দেয়। কারেন্ট ভালো থাকলে আলু ভালো থাকে। প্রতিদিন গড়ে ৮ ঘন্টা লোডশেডিং হওয়ায় হিমাগারের তাপমাত্রা নিয়ন্ত্রণে জেনারেটর চালাতে হচ্ছে। এতে বাড়ছে জ্বালানি ও পরিচালন ব্যয় বলে জানিয়েছেন কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় 25,000 টাকার তেল খরচ করতে হয়। আমাদের এবছরে প্রায় 3,000 মেট্রিক টন আলু সংরক্ষণ হয়েছে। এই 3,000 মেট্রিক টন আলু সংরক্ষণের ক্ষেত্রে বর্তমানে যে বিদ্যুতের অবস্থা, আমার দৈনিক চাহিদা 15 থেকে 18 ঘন্টা, সে 15 থেকে 18 ঘন্টার এগেনস্টে আমি বিদ্যুৎ পাচ্ছি 6 থেকে 8 ঘন্টার মতো। রাজশাহীতে জমিতে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে 25 থেকে 26 টাকা, অথচ তীব্র লোডশেডিংয়ে সংরক্ষণ করতে না পেরে বাধ্য হয়ে 15 থেকে 16 টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। এই আলু আমরা করে তো বিপাকে পড়ে গেছি ভাই, আমরা মনে হচ্ছে যে অসহায় এখন। আপনার কেজিতে 15 টাকা লোকসান হচ্ছে বর্তমান বাজারে, তা তো আপনার বেচতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে বেচতে, আলু নিচ্ছে না। আলু সংরক্ষণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে কৃষক ও ব্যবসায়ীদের লোকসান আরও বাড়ার আশঙ্কা রয়েছে। রত্না সামান, গ্রিন নিউজ ডেস্ক। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি 30,000 টাকা নির্ধারণ এবং অবিলম্বে জাতীয় মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত অবিলম্বে জাতীয় মজুরি বোর্ড পুনর্গঠন এবং জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি শীর্ষক গোল টেবিল বৈঠকে এ দাবি জানানো হয়। বৈঠকে শ্রমিক নেতারা বলেন, ন্যায্য মজুরি কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি শ্রমিকের অধিকার এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের মৌলিক ভিত্তি। বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞানসম্মত বাস্তব ভিত্তিক মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক ও মালিক পক্ষের প্রভাব মুক্ত স্বাধীন মজুরি বোর্ড গঠনেরও দাবি জানান তারা। গাজীপুরের পর এবারও চট্টগ্রামে তৈরি হবে সমরাস্ত্র। দীর্ঘদিন বন্ধ থাকা ভাটিয়ারীর জলিল টেক্সটাইল মিলসের 54.99 একর জমি ও স্থাপনা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে অব্যবহৃত শিল্প সম্পদের ব্যবহার যেমন নিশ্চিত হবে, তেমনি তৈরি হবে কর্মসংস্থানের নতুন সুযোগ। চট্টগ্রাম সংবাদদাতার প্রতিবেদন জানাচ্ছেন মৌসুমী মৌ। একসময় যেখানে ছিল টেক্সটাইল উৎপাদনের কর্মচাঞ্চল্য, সময়ের ব্যবধানে সেই জলিল টেক্সটাইল মিলসই হয়ে পড়েছে অচল। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই শিল্প প্রতিষ্ঠানে তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম। চট্টগ্রামের ভাটিয়ারীতে বৃহস্পতিবার সকালে জলিল টেক্সটাইল মিলসের জমি ও স্থাপনা চুক্তির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের অচল এই শিল্প প্রতিষ্ঠানটিতে পরিকল্পনা অনুযায়ী গড়ে উঠবে সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অবকাঠামো, জানালেন সেনাপ্রধান। আমরা খালি এই প্রতিরক্ষা শিল্প নিজের প্রয়োজন মেটানোই নয়, আমরা এটাকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চাচ্ছি। এবং এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে, তার দ্বিগুণ তিনগুণ লোকের কর্মসংস্থান এখানে হবে এবং এটা একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে চাচ্ছি। এটা থেকে অনেক বৈদেশিক মুদ্রা সম্ভব হবে। অত্যাধুনিক সরঞ্জাম প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ, তাই প্রয়োজনীয় সরঞ্জাম নিজেরাই তৈরি করার সক্ষমতা বাড়ানোকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য বাইরের পৃথিবীতে সমাদৃত হবে, আর প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না,
এটা এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্ট লিগ, এট এ ডিফারেন্ট হাইট, এট এ ডিফারেন্ট লেভেল। কাপড় তৈরি স্থাপনায় এবার তৈরি হবে দেশের প্রতিরক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম। চট্টগ্রামের অর্থনীতিতেও যোগ হবে নতুন গতি। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক। দ্রোহ মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী আজ। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য সঙ্গীতের এই অনন্য প্রতিভা। দারিদ্র নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শৈশব ও কৈশোর কাটলেও জীবন সংগ্রাম তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং সেই অভিজ্ঞতাই তার সৃষ্টিশীলতাকে আরও গভীর করে তোলে। আরও জানাচ্ছেন রত্না জামান। যদি চকিতে কভু দেখা হয়। কাজী নজরুল ইসলাম 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ডাকনাম ছিল দুখু মিয়া। শৈশব থেকেই দারিদ্র্য ও নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেড়ে উঠলেও পরবর্তীকালে সাহিত্য, সঙ্গীত ও সাংবাদিকতার মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতিতে অসামান্য অবদান রাখেন তিনি। নজরুলের সৃষ্টিশীল জীবন ছিল মাত্র 23 বছরের। এই স্বল্প সময়ে তার কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও নাটক বাংলা সাহিত্যকে নতুন মাত্রা দেয়। তার লেখায় একদিকে যেমন আছে অন্যায়, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, তেমনি অন্যদিকে ফুটে আছে প্রেম, মানবতা ও সাম্যের চেতনা। বিদ্রোহী কবি হিসেবে খ্যাত হলেও নজরুলের সৃষ্টিকর্মের বিস্তার বিশাল। কবিতা, গান, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ ও চলচ্চিত্রে তিনি রেখেছেন স্বতন্ত্র স্বাক্ষর। সাংবাদিক, গায়ক ও অভিনেতা হিসেবেও পরিচিত ছিলেন তিনি। সঙ্গীতে তার অসংখ্য রাগ রাগিনী আজও অমর। মুক্তিযুদ্ধের সময়ে তার সৃষ্টি জাতিকে উদ্বুদ্ধ করার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করেছে। নজরুলের সাহিত্য ও সঙ্গীত বাংলা সাহিত্যে নবজাগরণের সূচনা করে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত। অসাম্প্রদায়িক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার অনবদ্য সব রচনা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 24 মে কবি নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় আনা হয় এবং তাকে দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ 1974 সালের 9 ডিসেম্বর এক বিশেষ সমাবর্তনে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই বছরের 21 ফেব্রুয়ারি তিনি ভূষিত হন 21 পদকে। রত্না সামান, গ্রিন নিউজ ডেস্ক। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান, সব ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। যে কোনো অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছিলেন তিনি। আন্দোলন সংগ্রামেও ছিলেন অনুপ্রেরণা। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে তার রুখে দাঁড়াতে শেখায় নজরুলের বাণী। স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা আন্দোলন, আমাদের গণতান্ত্রিক আন্দোলন 90-এর এবং 24-এর জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, গণজাগরণ, প্রত্যেকটিতে যারা রাজপথে থেকে ভয়ঙ্কর স্বৈরাচারকে উৎপাটিত করেছে, তরুণ, কিশোর, শিশুরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছে।